হাই বন্ধুরা, আজকের গল্পটা একটি সত্যি ঘটনা। গল্পের নাম ডাইনি। একটি ভয়ঙ্কর ভূতের গল্প। গ্রামের নাম ছিল পাটুলিয়া। পদ্মার বুকে ছোট্ট একটি মৌজা। সেখানে 500 বছর ধরে চলে আসছে এক অশরীরী সত্তার উপদ্রব, ডাইনি। তবে এই গল্পটা সে গল্প নয় যা শুনলে গা ছমছম করে, একটু ভয় পাওয়া যায়। এই গল্পটা শুনলে রক্ত জমে যাবে, মেরুদণ্ড বেয়ে বরফের মতো ঠান্ডা নেমে আসবে। আমার নাম প্রতাপ। আমি পাটুলিয়ারই বাসিন্দা। পেশায় মাঝি। পদ্মায় জাল ফেলে মাছ ধরি। বিয়ে করেছি মাধবীকে। তার বয়স তখন সবে 16। খুব সুন্দরী ছিল মাধবী, কিন্তু সুন্দরীরা অভিশপ্ত, এটা আমি তখন জানতাম না। গল্পের শুরু 1987 সালের আষাঢ় মাসে। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামছিল। নদী ফুলে উঠেছে। আমি মাছ ধরতে যাইনি। সন্ধ্যার সময় মাধবী বলল, প্রতাপ, আজ গোসাইপাড়ার মেলা, চলো একবার ঘুরে আসি। গোসাইপাড়া আমাদের গ্রাম থেকে 2 মাইল দক্ষিণে। পথটা পদ্মার ধার বেয়ে। সেখানে ঘন কাশবন আর পুরনো শ্মশান। গন্ধবহুল গাছের সারি। মানুষ বলে সেই শ্মশানের মাঝখানে একটি বুড়ি বটগাছ আছে। সেই গাছের নিচে রাতে বসে ডাইনি। কেউ ওই পথে রাতে যায়নি বহুকাল। মাধবীকে নিষেধ করলাম। বললাম, মেলায় যাব ঠিক আছে, কিন্তু ওই পথে না, 47 নম্বর রাস্তা ধরে যাব। মাধবী রাজি হলো। আমরা রওনা দিলাম। 47 নম্বর রাস্তা অনেক লম্বা। তখন বৃষ্টি প্রায় থেমে গেছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদ দেখা যাচ্ছে। কিন্তু যেতে যেতে দেখি রাস্তা বদলে গেছে। মনে হলো আমরা সোজা যাচ্ছি না, বাঁদিকে ঘুরে যাচ্ছি। আমি বললাম, মাধবী, রাস্তা কি বাঁক নিয়েছে? সে বলল, না তো, সোজাই যাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম আমরা সেই নিষিদ্ধ পথেই ঢুকে পড়েছি। চারিদিকে ঘন কাশবন। হঠাৎ থমকে দাঁড়ালাম। কাশবনের ভেতর থেকে একটা মেয়ের কান্না ভেসে এল। খুব কাতর কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্না। মাধবী বলল, কে যেন কাঁদছে, চলো দেখি। আমি বললাম, না, কাকভূষণ্ডী ডাইনি, এ জায়গায় রাতে কেউ কাঁদে না। কিন্তু মাধবীর মন খারাপ হয়ে গেল। সে বলল, তোমার কি কোনো দয়া নেই? একটা মেয়ে কাঁদছে, তুমি তার খবর নেবে না? অগত্যা আমরা কাশবনের ভেতর গেলাম। কান্নার উৎস খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখি একটি ছোট্ট মেয়ে বসে কাঁদছে। বয়স 8-10 হবে। তার গায়ে নোংরা সাদা শাড়ি, চুল এলোমেলো, মুখ দেখে বোঝা যাচ্ছে না, মাথা নিচু করে আছে। মাধবী কাছে গিয়ে বলল, কি হয়েছে মা, কাঁদছো কেন? তুই কার বাড়ির মেয়ে? বাড়ি কোথায়? মেয়েটি মুখ তুলল, আর সে মুখ দেখে আমার হৃৎপিণ্ড থেমে যেতে বসেছিল। কারণ মেয়েটির কোনো চোখ নেই। যেখানে চোখ থাকার কথা, সেখানে শুধু ফাঁপা কালো গহর। আর সেই গহর থেকে হুড়মুড় করে বেরিয়ে আসছে ঘন সাদা পোকা। আমি চিৎকার করে উঠলাম। মাধবী পিছু হাঁটে গেল, কিন্তু মেয়েটি তখনই মাধবীর হাত ধরে ফেলল আর বলল, মা, আমি তোর মতো সুন্দর হব, তোর চেহারা আমার দে। মাধবী চিৎকার করে উঠল। আমি লাঠি দিয়ে মেয়েটির হাতে আঘাত করলাম, কিন্তু লাঠি বরফের মতো ঠান্ডা। মেয়েটি হাসল। ওই হাসি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাসি। তারপর সে অদৃশ্য হয়ে গেল। আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে ঘন জঙ্গল শেষে এসে পড়ি গোসাইপাড়া মেলার মাঠে। সেখানে অনেক লোক। আমরা থামলাম। মাধবী কাঁপছে। তাকে ধরে বসালাম। কিন্তু সেই রাতেই শুরু হলো অঘটন। আমরা মেলা ঘুরে বাড়ি ফিরলাম। মাধবী রান্না করতে গিয়ে দেখি আলনা থেকে উধাও হয়ে গেছে তেঁতুলের আচার, সর্ষের তেল, লঙ্কা। রান্না শেষে সিঁথির সিঁদুরে কালো ছোপ লাগা দেখে মাধবী বলল, কি হয়েছে প্রতাপ? আমার সিঁদুর কেন কালো? আমি কিছু বললাম না। গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি মাধবী বিছানায় নেই। বারান্দায় দাঁড়িয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ ভেসে যাচ্ছে ঘোলাটে আলোয়। কাছে গিয়ে বললাম, কি হয়েছে? সে ঘুরে দাঁড়ালো। তার মুখের কোনো চেহারা নেই, শুধু কয়েকটা আলগা মাংসপেশি ঝুলছে। যে দাঁতগুলো দেখা যাচ্ছে, সেগুলো ধারালো ব্লেডের মতো। মাধবীর কণ্ঠ থেকে বেরোলো না তার কণ্ঠ, বেরোলো সেই মেয়েটির কণ্ঠ, এই চেহারা পছন্দ হয়েছে, আস্তে আস্তে আরো সুন্দর করব। আমি ধাক্কা দিয়ে মাধবীকে ভিতরে নিয়ে এলাম। সকালবেলা ডাক্তার দেখালাম। ডাক্তার বললেন, উনি ঠিক আছেন, তবে রাতে সোমনাম্বুলিজম হতে পারে। কিন্তু এটা সোমনাম্বুলিজম না, এটা ছিল ডাইনি। কারণ পরের দিন সকালে দেখি মাধবীর 2 পায়ের পাতা সেদিনের মতো নেই, উল্টো করে সেটা পেছনের দিকে। হাঁটতে গিয়ে সে পড়ে গেল।
তারপর সে হামাগুড়ি দিয়ে চলতে লাগলো। আর হামাগুড়ি দেওয়ার সময় তার মাথা ঘোরে 360 ডিগ্রিতে। গ্রামের বৃদ্ধা মানুষরা বলল, এটা বটগাছের ডাইনি। মেয়েটির ছলনা করে শিকার ধরে। একে লাগাম পরানো যাবে না। একমাত্র উপায়, সেই বটগাছের শিকড়ে পুঁতে রাখা মানবহার বার করে আগুনে পুড়িয়ে ফেলা। আর ডাইনিকে ডেকে বলা, বিদায়, আর আসিস না। আমি সাহস করে রাতে একা গেলাম সেই বটগাছের কাছে। সেদিন অমাবস্যা, অন্ধকার ঘন কাঁঠালের রসের মতো। বটগাছের দিকে এগোতে থাকি। হঠাৎ গাছের আড়াল থেকে সেই মেয়েটি বেরিয়ে এল। এবার তার মুখে মাধবীর চোখ, মাধবীর ঠোঁট, মাধবীর গাল। আমার স্ত্রীর অঙ্গগুলো সেলাই দিয়ে লাগানো হয়েছে ওই মেয়েটির মুখের ওপর। আর মেয়েটি বলল, কি চেয়েছিলে প্রতাপ? স্বাস্থ্য, সম্পদ? আমি তোর স্ত্রীকে নিচ্ছি। সে আমার। ওর সুন্দর চেহারাটা আমার দরকার। আজ থেকে ও আমি ও। আমি তবু পিছু হটলাম না। কোদাল দিয়ে শিকড় কোপাতে লাগলাম। কোপানোর সঙ্গে সঙ্গে মাটি থেকে রক্ত ঝরতে লাগলো, যেন পৃথিবীর নিজের বুক চিরে রক্ত পড়ছে। মেয়েটি চিৎকার করে বলল, থামো। আমি থামলাম না। শেষ শিকড় কোপাতেই মাটির নিচে একটা মানব কঙ্কাল বেরিয়ে এল। কিন্তু সেটা সাধারণ কঙ্কাল না, তার হাড়গুলো সব বিপরীত দিকে বাঁকানো। পাঁজরের ভেতর থেকে বেরোচ্ছে লাল ফুল। আর ফুলের পাপড়িগুলো নড়ছে, যেন ফুল না, সাপের জিভ। আমি আগুন ধরিয়ে দিলাম সেই কঙ্কালে। পুরো বটগাছ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। মেয়েটি আর চিৎকার করল না। সে শুধু বলল, তাই হবে প্রতাপ। তোর মাধবীকে পেয়ে গেছি। আমি ওর শরীরে বাস করব। এখন ও খাবে না, ঘুমাবে না, শুধু আমার হয়ে বসে থাকবে। আর তুই প্রতি রাতে ওর মুখ দেখে ভয় পাবি। তারপর মেয়েটি অদৃশ্য হয়ে গেল। বটগাছের নিচে থেকে আর কখনো রাতে কান্না শোনা যায় না। কিন্তু সেই রাত থেকেই মাধবী আর আগের মতো নেই। তার চোখ জলে সবুজ আলোয়। সে এখন রাতে ঘুমায় না, বসে থাকে বারান্দায়, দাঁত দিয়ে পাথর কামড়ায়। আর যখন আমার দিকে তাকায়, আমি দেখি তার চোখের পাতার ভেতর থেকে ছোট ছোট পোকা বেরিয়ে আসে। আমি এই গল্প আজ লিখছি। শেষ রাতে কলমটা রেখে উঠতে যাব। মাধবী বারান্দায় বসে আছে। তার পা দুটো আবার উল্টো হয়ে গেছে আজ। সে হাঁটুতে ভর দিয়ে এগোচ্ছে আমার দিকে। তার মুখে সেই 10 বছরের মেয়েটির হাসি। আর কানে কানে বলছে, প্রতাপ, আজ রাতে আমি তোর চোখ দুটো নেব। তোর চোখের মণিতে আমার নতুন ঠিকানা হবে। পরে কখনো শুনবি, অন্ধ মাঝি প্রতাপের বাড়িতে কে যেন চোখের গহর ফাঁকা করে কাঁদে। সেটা আমি হব। আর তুই হবে একটা কান্নার পুতুল। দয়া করে এই গল্প যদি কেউ রাত 12টার পরে পড়ো, তোমার পেছনের দেয়ালে ছায়া দেখবে। সেটা কার ছায়া, তোমার নাকি ওই বটগাছের মেয়েটির, সেটা শুধু আয়না জানে। কিন্তু আয়না আজ রাতে মুখ লুকিয়ে রেখেছে। সাবধান থেকো। সমাপ্ত।